নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমার বন্ধু ডক্টর দেবপ্রসাদ পাল, মনোরঞ্জন দিয়াছি, ডক্টর মনোরঞ্জন দিয়াছি এবং ডক্টর প্রদীপ সরকার, তার সহ সামনে যারা বসে আছেন আমার শিক্ষক শিক্ষিকা, তাসহ আমার প্রিয় ছাত্রছাত্রী অশিক্ষক কর্মচারী, আজকে একটি বিশেষ পালন হয় কারণ 10ই এপ্রিল বিভিন্ন প্রোগ্রাম থাকে, সরকারি বিভিন্ন প্রোগ্রাম থাকে, সরকারি বেসরকারি। সেই প্রোগ্রামে সবাই ব্যস্ত থাকে বলে আমাদের ছাত্র সংসদ মাস্টার স্বামী মিস্টার হ্যানিম্যান বাধ্যতা কিছুদিন পরেই করে। ওই দিনে এবারে যেহেতু আগামী 19 এপ্রিল পরীক্ষা, তাই ওরা আজকের দিনটা ঠিক বেছে নেবে। আপনারা সবাই জানেন এবছরের 267 যে বার্থ অ্যানিভার্সারি, অর্থাৎ দেখতে দেখতে আজ ভয় পাচ্ছে 200 বছর ছাড়িয়ে গেছে ওনার এই কর্মকাণ্ড, যার জোরে আজকে প্রত্যেকটা মানুষ ওনার এই নতুন ধরনের চিকিৎসা উপস্থিত এবং চিকিৎসক যারা আজ রয়েছে তারাও সেই পেশেন্ট বা রোগীকে সেবা করে আনন্দিত। দেখুন, সব ব্যাধিতেই একটা লিমিটেশন আছে, এটা অস্বীকার করা নেই, কিন্তু সেই লিমিটেশনের মধ্যেও আমাদের বৈজ্ঞানিকভাবে যে চিকিৎসা পদ্ধতিটি এগিয়ে চলেছে এবং আপনারা অবাক হয়ে যাবেন আগামী যে সামনের দিনগুলো আসছে যেভাবে হোমিওপ্যাথিক ডেভেলপমেন্টের জন্য আয়ুষ ডিপার্টমেন্ট কেন্দ্রীয় এগিয়ে এসেছে। তার একটা বিরাট অনুষ্ঠান হয়ে গেল গত 9 এবং 10ই এপ্রিল দিল্লি। আমিও উপস্থিত ছিলাম এবং দেখলাম পটল পাঠন থেকে আরম্ভ করে ক্লিনিক্যাল পদ্ধতি প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসছে। বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে আরও হোমিওপ্যাথিকের উন্নতি করে, যেমন সিলেবাসের মধ্যেই ঢুকে যাচ্ছে মেথোডোলজি এবং রিসার্চ ওরিয়েন্টেড সিলেবাস, অর্থাৎ আপনারা এমডি থেকে যেখানে পিজি কোর্সে খুব কষ্ট পায়, যারা ইউজিতে এগুলো পড়েনি, পড়া সম্ভব নয়, তারা কিন্তু ডাইরেক্ট এবার থেকে মেথোডোলজি এবং রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করার ফলে এমডিতে তাদের অসুবিধা হয়। এর ফলে একদিক দিয়ে যেমন হয়তো আর এমডি করে না, যে এমডি করছেও না, তার কিন্তু হোমিওপ্যাথি রিসার্চ ওরিয়েন্টেড ক্লিনিক্যাল ওরিয়েন্টেড অনেক জ্ঞান বৃদ্ধি আসছে। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি, আগামী দিনগুলো যেখানে হোমিওপ্যাথির আরও বৃদ্ধি হোক, উপকৃত এবং মাস্টার সাহেবের অ্যানিমেলের পদ্ধতি এগিয়ে চলুন। আজকের দিনে এইটুকু বলে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন অনেক দেরি হয়ে অনুষ্ঠান হয়েছে, অতএব আমার পরে আরও বক্তব্য আছে, তাদের মধ্যে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিন্সিপাল মহাশয়কে। এরপর আমি অনুরোধ করবো আমাদের কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর দেবপ্রসাদ পাল মহাশয়কে আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে কিছু বলার জন্য। মঞ্চে উপবিষ্ট আমাদের কলেজের
মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার জয়দীপ ঘোষ মহাশয়, এছাড়া মঞ্চে উপবিষ্ট আছেন আমার খুবই স্নেহের ডাক্তার অধ্যাপক ডাক্তার প্রদীপ সরকার মহাশয় এবং আরেকজনও আমার স্নেহের মাননীয় ডাক্তার মনোরঞ্জন দেহাসী। এছাড়াও আমার মঞ্চের সামনে যারা বসে আছেন তাদের মধ্যে অধ্যাপক ডাক্তার দেবানন্দ ধর্মল, অধ্যাপক ডাক্তার এ মহিম অ্যান্ড পরিচিত ডিপার্টমেন্টের হেড ম্যাটেরিয়া মেডিকা মাননীয় ডাক্তার নীলাঞ্জনা চট্টোপাধ্যায় এবং আরও আছেন আমাদের মাননীয় ডাক্তার দেবপ্রকাশ হন। এছাড়াও আরেক মাননীয় ফার্মেসি ডিপার্টমেন্টের প্রফেসর ডাক্তার সুদীপ বার্মা এবং আমার সেই সকল ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের কলেজের কর্মচারীবৃন্দ, যারা অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের বলাকারী শিক্ষা কর্মী, তাদের মধ্যে উপস্থিত আছেন সেসব মাননীয় ব্যক্তিবর্গ। আজকে স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে হ্যানিম্যানের 267তম বার্থ অ্যানিভার্সারি, আবার 268 বার্থডে, যেটা 10 এপ্রিল হয়ে গেছে। তা সেই মহাত্মা হ্যানিম্যানকে কেন আমরা স্মরণ করছি? প্রত্যেক হোমিওপ্যাথি তাদের ক্লিনিকে এবং তার আশপাশের যে কোনো অর্গানাইজেশন বা গ্রামে তারা এই মহান ব্যক্তিকে মালা দিয়ে শ্রদ্ধা জানায়। আজ আমার কলেজ সেই অনুষ্ঠানটা করছে, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে সত্যি গর্বিত। তা সেই মহাত্মা হ্যানিম্যান এমনই একটি লোক যিনি প্রথমে অ্যালোপ্যাথিক প্র্যাকটিস করতেন। তা সেই অ্যালোপ্যাথিক প্র্যাকটিস এবং অ্যালোপ্যাথিক ডেফিনেশন তার কাছে মনে হয়েছে এই ট্রিটমেন্ট যদি কন্টিনিউ করি তাহলে পরবর্তীকালে আমাদের অনেক ক্ষতি হতে পারে। এই ক্ষতির কথা ভেবে তিনি সেই প্র্যাকটিস ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরবর্তী পর্যায়ে দেখা যায় যে তিনি সব বইপত্র নানান ভাষায় অনুবাদ করে গেছেন। তাই এইটাই তার জীবিকা ছিল। তিনি বিরক্ত হয়ে এই অনুবাদ করতে করতে কিন্তু হোমিওপ্যাথিক সৃষ্টি। তিনি যখন কালেজের ম্যাটেরিয়া মেডিকা তিনি মহাত্মা খ্রিস্টান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান তার থেকেই যে একটা নতুন আবিষ্কার হতে পারে, যেটা 1796 সালে সেই চায়না বাঘের কথা, যেখানে যে রোগ সৃষ্টি করতে পারে আবার সেই রোগ সারাতে পারে। এটা হ্যানিম্যানের কাছে একটা বড় চমক বলা যায়, যার থেকেই হোমিওপ্যাথির সৃষ্টি। সেই হোমিওপ্যাথি সৃষ্টি হওয়ার পরবর্তী পর্যায়ে তিনি কিন্তু বসেছিলেন। অর্থাৎ যে কোনো মস্তিষ্ক থেকে আরও উদ্ভাবনী ব্যাপারটাকে নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে তার নিরলস পরিশ্রমের ফসল আজকের হোমিওপ্যাথি। এবং এই হোমিওপ্যাথি যে প্রথম যে কথা বলতে হয় যে তিনি অর্গাননের যে প্রথম অ্যাবলিশনে একটা বিরাট কথা বলে গেছে, যে ফিজিশিয়ান সাইন অফ মিশন। The mission that seek to help, the mission to restore the sick to health, এই একটা লাইনেই তিনি কিন্তু পুরো হোমিওপ্যাথির কথা বলে গেছে। তাই সিক টু হেল্প কথাটা মানে সিক নিয়েই আমরা সবসময় জানবো বা চিনবো এটা নয়। আসলে প্রথম আমাদের জানতে হবে হু ইজ হেলথ, এবং একটা হেলথ গ্রাউন্ডে তার কী কী প্যারামিটার আছে সেটা আমাদের প্রথম জানা উচিত। সেই জন্যেই হয়তো বলবেন যে যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন তারা তো অর্গানল আর ব্যাকটেরিয়া বই পড়লেই তো হয়ে যায়,
তার সাথে রেপার্টারি আছে আর কতগুলো হোমিওপ্যাথিক ফিলোসফি আছে, এগুলো করে নিলেই তো হোমিওপ্যাথি শিক্ষা শেষ। কিন্তু আমি বলবো আগে আপনারা হেলদি পার্সেন্ট, কারণ হেলদি পার্সেন্ট যদি আপনি না চেনেন বা আপনার সেই প্যারামিটারগুলো যদি ফুলফিল না করেন তাহলে পড়তে হবে। এখানে অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মানে অ্যাবনর্মাল যে জায়গাগুলো, তার সঙ্গে স্পেশালাইজেশন, অ্যাক্টিভ মেডিসিন, এগুলো জানতে হবে। আমরা প্রায়শই বলে থাকি উই টিচ দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। এইখানে আমি সব জায়গায় একমত হতে পারিনি, কারণ হচ্ছে আমি তার সঙ্গে আরেকটু অ্যাডিশন করব। উই টিচ দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ বাট নো ডিজিজ। কারণ আমি রোগটা জানুন। আজকে প্র্যাকটিস অফ মেডিসিন কেন পড়ানো হচ্ছে? প্র্যাকটিস অফ মেডিসিন পড়ানোর একটাই লক্ষ্য, যে প্র্যাকটিস অফ মেডিসিন করলে আপনি রোগটা জানলেন, সেই রোগের ফেভারে দেখবেন যে আপনাদের অনেকগুলো ওষুধ আছে, তার মধ্যে একটা নির্বাচিত করতে হবে। তাহলে সেটা কিন্তু খুব রোগ, লাইক আমার ডায়াগনোসিস, ফাইনাল ডায়াগনোসিস হয়ে টাইফয়েড হয়ে গেছে। টাইফয়েড হলে কিন্তু আমাদের কাছে অনেক ওষুধ আছে, কিন্তু কোনটা ম্যাচ করবে টোটালিটি অফ সিমটমসের মধ্যে বা এখন পেশেন্টের কী আছে সেটা দেখে, তাহলে সেখানে দেখলে দেখব যে আমাদের খুব ভালো করে টেস্টিং করা। তাহলে সেই টেস্টিং ব্যাপারটা অ্যানিম্যাল সায়েন্স আর ফরফেনার অফ মেডিসিনে যেভাবে উপস্থাপন করেছে সেটা কিন্তু খুবই মিরাকেল। এবং তোমরা টেস্টিং করে ওষুধ পেলে অবজারভার হিসেবে কাজ করবে। কী ধরনের অবজারভার? তার মানে প্রথমত 3 অবজারভার হতে হবে। এই অবজারভার কথাটা কিন্তু খুব শর্ট টার্ম হলেও এই অবজারভারের কিন্তু অনেক কোয়ালিটি থাকা দরকার, তবেই সে অবজারভার হতে হবে। এবং একজন প্রেজুডিস্ট অবজারভার হয়ে হবে, সেখানে আনপ্রেজুডিস্ট অবজারভার হতে হবে। অতএব সেই অবজারভার তিনি মেডিকেল সায়েন্সের A to Z সম্বন্ধে তার জ্ঞান আছে, তবেই সে একজন সত্যিকার অবজারভার হতে পারে। কারণ তার সমস্ত সাবজেক্টে যদি জ্ঞান থাকে তবেই সেটা সম্ভব। তা আমাদের এই মহান মহাত্মা অ্যানিম্যাল সায়েন্সের এই সমস্ত সাবজেক্টের উপরেই কিন্তু তার যে জ্ঞানের পরিধি, সেই পরিধিটা কিন্তু বিশাল। আর আপনারা এখন অনুভব করেন, আমার দেখতে দেখতে আজকে 42 বছর প্র্যাকটিস লাইফে এটা দেখেছি আমি মেডিকেল সায়েন্সের কতটুকু জানি। তা সেই কথা ভাবতে গেলে ভাবতে হয় যে মেডিকেল সায়েন্স একটা বিশাল জায়গা, সেখানে রোজই আমরা শিখে যাচ্ছি। এই কথা যে কোনো ভালো ভালো প্র্যাকটিশনার, সে যে সায়েন্সেরই হোক না কেন, মেডিকেল সায়েন্সেরই হোক না, তাদের মুখেও একটা শুনেছি। সেখানে আমার এক নমস্য শিক্ষক ডাক্তার অমরেন্দ্র গাঙ্গুলি বলেছিলেন যে দেখ, আমি অনেক ছাত্রদের থেকেও এটা কেন বলেছিলেন, বা তোমরা জানবে যে অনেক সময় দেখা যায় অনেক কিছু শেখার মধ্যে আসছে। তাই অ্যানিম্যাল সায়েন্সের যে সমস্ত শিষ্যবর্গ ছিল, সেই শিষ্যবর্গদের থেকেও কিন্তু তিনি সাজেশন বা অ্যাডভাইস দিতেন, বা কোথাও মতবিরোধ বা মতানৈক্য হলেও সেখানে দেখা যায় যে তাদের মধ্যে থেকে অনেক কিছু জানার আছে বা ইমপ্রুভ করার আছে। যাই হোক, আজকের এই 268তম বার্থডে এবং 267তম বার্থডে অ্যানিভার্সারি বার্থকালে এই দুটার কথা বললাম। সেই জন্য তোমরা প্রথমে, আমি লাস্ট যেটা অ্যাডভাইস করবো, যদি তোমরা হোমিওপ্যাথিকে ভালোবাসো তাহলে হোমিওপ্যাথি কিন্তু তোমাকে খাওয়াবে, তোমার অ্যাটাচমেন্টের করবে সব। কিন্তু হোমিওপ্যাথি যদি তুমি ভালো না বাসো তাহলে কিন্তু তুমি কোনোদিনই সেইভাবে সাইন করতে হবে। এই সাইন করতে গেলে কিন্তু অনেক কথা মাজা করতে হবে। সেজন্য প্রত্যেক সাবজেক্টের শুধু জ্ঞান নয়, প্র্যাকটিক্যাল বা ক্লিনিক্যাল আইটাকে তৈরি করতে হবে, যেটা আমি বলে থাকি যে থার্ড আই। এই থার্ড আইটা কিন্তু প্রত্যেকে ভালো করে তৈরি করো, তাহলে তোমরা বড় বড় প্র্যাকটিশনার হবে এবং ভবিষ্যতে তোমরা
অনেক দূর এগিয়ে যাবে, সেই রিসার্চেই যাও আর প্র্যাকটিসেই যাও। ধন্যবাদ জানাই সকলকে যারা আছেন আমার মঞ্চে এবং মঞ্চের বিপরীতে, এবং আমার সকল অর্গানাইজারদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইস প্রিন্সিপাল মহাশয়কে। এরপর আমি অনুরোধ করবো আমাদের কলেজের প্র্যাকটিস অফ মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর প্রদীপ সরকার মহাশয়কে আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে কিছু বলার জন্য। মঞ্চে উপস্থিত কলেজের প্রিন্সিপাল ডক্টর জয়দীপ ঘোষ মহাশয়, ভাইস প্রিন্সিপাল ডক্টর ডিপি পাল মহাশয়, সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর মনোজ মুখার্জি, এবং আমার সামনে আমার কলিগ সমস্ত ডাক্তার এবং শিক্ষাকর্মীবৃন্দ এবং উপস্থিত ছাত্রছাত্রী, প্রত্যেককেই এই 10 এপ্রিলের আমাদের মহান হ্যানিম্যানের যে জন্মদিন, সেই জন্মদিনের জন্য অভিনন্দন। এবং আজকে আমরা যখন হ্যানিম্যানের জন্মদিন পালন করছি, এটা 10 এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হিসেবে ঘোষণা হয়েছে, অর্থাৎ বিশ্ব হোমিওপ্যাথি দিবস। কারণ এটা দেখেই বোঝা যায় যে সারা বিশ্বে হোমিওপ্যাথির কতটা এফেক্ট আছে এবং কতটা অ্যাপ্লিকেশান আছে। কারণ অনেক সময় অনেকেই বলে হোমিওপ্যাথি কী হবে, করে কী হবে, এটা করে হয়তো কিছু হবে না, এটা করে আমরা প্র্যাকটিস করতে পারবো না, এরকম অনেক রকম নেগেটিভ কথাবার্তা আমরা অনেক সময় শুনতে পাই। কিন্তু বিশ্ব হোমিওপ্যাথি দিবস যখন ঘোষণা হয়েছে, তখন ভাবতেই হয় সারা বিশ্বে হোমিওপ্যাথি কতটা এফেক্টিভ। তো যাই হোক, এই যে আয়োজন করা, প্রত্যেক বছর আমাদের স্টুডেন্ট ইউনিয়ন এইভাবে আয়োজন করে, আমাদের এই মহান হ্যানিম্যানের জন্মদিনটাকে পালন করা হয়। এবং স্টুডেন্ট ইউনিয়নকেও ধন্যবাদ জানাই, কারণ এইরকমভাবে যদি না আয়োজন করে তাহলে আমরা আমাদের যে মহান হ্যানিম্যানের কথাবার্তা সেইগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে আনতে পারবো না। তো আজকে তো আমরা এই যে জন্মদিনটা পালন করা হবে সেটা একটা সেমিনারের মধ্যে দিয়ে পালন করা। তো এখানে আর বেশি কিছু বলে লাভ নেই, কারণ হোমিওপ্যাথি যে সিস্টেম বা হোমিওপ্যাথি যে সাবজেক্ট, সেই সাবজেক্ট হচ্ছে আনলিমিটেড, কোথাও শেষ নেই। যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে, এটার গুরুত্ব আরও বাড়ছে, এবং সেই গুরুত্বটা উপলব্ধি করার জন্যই আমরা যেমন এই হ্যানিম্যানের জন্মদিন পালন করি, তেমনি আমাদের প্রত্যেকেরই উচিত হোমিওপ্যাথির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আরও বেশি করে যেন থাকে। এইটুকানি বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর প্রদীপ সরকার মহাশয়কে। এরপর আমি অনুরোধ করবো আমাদের কলেজের হসপিটাল ডিপার্টমেন্টের সিনিয়র মেডিকেল অফিসার ডক্টর মনোজ মুখার্জি মহাশয়কে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে হ্যানিম্যানের জন্ম দিবস পালন করছে, এই সভা উপস্থিত আছেন অধ্যক্ষ ডাক্তার জয়দেব ঘোষ এবং ভাইস প্রিন্সিপাল ডাক্তার দেবী প্রসাদ পাল মহাশয় এবং ডাক্তার প্রদীপ কুমার সরকার, এবং আমার সামনে সকল শিক্ষক মহাশয় ম্যাডাম আছেন, শিক্ষা কর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। আজকে যে আমাদের ছাত্র সংসদ এই যে হ্যানিম্যান দিবস পালন করছে, এইটা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে 10 এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আমার কাছে যতটুকু জানা আছে প্রায় 80টি দেশ, এছাড়া ভারতবর্ষে দিল্লিতে হয়েছে, যেখানে আমাদের অধ্যক্ষ ডাক্তার জয়দেব ঘোষ মহাশয় গিয়েছিলেন, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে 10 তারিখে হয়েছে। এরপর চলবে এই মাসটা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে এই মাসটা করে এই উৎসব চলবে। আগে পূর্ববর্তী বক্তারা হ্যানিম্যান সম্বন্ধে আপনাদের কাছে বলে গেছে, আমি আমার অভিজ্ঞতার কথা কিছু আপনাদের কাছে পরিবেশন করব। হ্যানিম্যানকে যে চোখে আমি দেখেছি, আমরা জানি
জ্ঞানে বিজ্ঞানে, শিল্পে সাহিত্যে, ধর্মীয় কর্মে যুগ যুগ ধরে এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তারা প্রত্যেকেই সমাজের কাছে পেয়েছেন যন্ত্রণা, অবমাননা, হতাশা, লাঞ্ছনা, উৎপীড়ন। এইরকম উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মহাত্মা হ্যানিম্যান। আমি 1983 সালে নিতাই চন্দ্র চক্রবর্তী হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। আমি ওই 1983 সালে কলকাতা রবীন্দ্র সদনে প্রথম হ্যানিম্যান জন্ম জয়ন্তীতে আমি আপনাদের মতো ছাত্রছাত্রী হিসেবে যেমন উপস্থিত ছিল, আমিও ছাত্র হিসেবে উপস্থিত ছিলাম। সেই অনুষ্ঠানে আমাদের প্রথমে হ্যানিম্যানের জন্মদিন পালন, তারপর হ্যানিম্যানের উপর একটা নাটক, এবং আমার যতদূর মনে আছে মমতা শঙ্করের ফ্রেন্ডস এবং আমাদের মান্না দে এসেছিল ওই অনুষ্ঠানে গান পরিবেশন করার জন্য। সবচেয়ে বড় অনুষ্ঠান আমি যত অনুষ্ঠান দেখি, তা আমি প্রথমেই যেটা দেখলাম হ্যানিম্যানের ওপর যে নাটক দেখলাম, কি যেটা আমি দেখেছি সেটাই আমি শেয়ার করছি। প্রথমেই দেখলাম একটা ঘরের কোণে মাটির প্রদীপ জ্বালিয়ে হ্যানিম্যান পড়াশোনা করছে। তখন ছাত্র, এই ছাত্র অবস্থায় পড়াশোনা, তার যে অধ্যাবসার যে উদ্যোগ, তার শিক্ষক মূলা তিনিও দেখতেন, প্রশ্ন করতেন। মাত্র 20টি ভাষা খুব অল্প বয়সী ডাক্তার হ্যানিম্যান রপ্ত করেছে। এই ভাষা জানার সুবাদে যখন উনি কালিনের ম্যাথমেটিক্যাল অনুবাদন করতে গিয়ে এবং হোমিওপ্যাথি যে মূল সূত্রটা করল, তার মূলে কিন্তু ওনার ভাষার যে জ্ঞানটা সেইটাই বেশি সহযোগিতা করেছিল। এরপর ওনার জীবনে যা যা ঘটে গেছে সেই নাটকের মাধ্যমে আমরা পরিষ্কার উপলব্ধি করতে পেরেছি যে কত কষ্টের মধ্যে, কত উৎপীড়ন যন্ত্রণার মধ্য দিয়ে এই হ্যানিম্যান এই হোমিওপ্যাথিটাকে গোটা বিশ্বে নিয়ে গিয়েছে। সেইটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এছাড়া আমি দেখেছি তারপর থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মনোরঞ্জন সিং মহাশয়কে। এরপর আমি অনুরোধ করবো আমাদের কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব মণ্ডল মহাশয়কে আমাদের এই প্রোগ্রামের ব্যাপারে কিছু বলার জন্য। এখানে উপস্থিত থাকার জন্য সকলকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের কলেজের স্টুডেন্ট ইউনিয়নের পক্ষ থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস লাইফের যে অভিজ্ঞতা, সেখান থেকে তিনি কিছু আমাদের সকলকে বলবেন, হোমিওপ্যাথির ব্যাপারে বলবেন। তাই জন্য তাকে আমি অনুরোধ করব তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। যাই হোক, গতকাল রাতে বলা হলো স্যার আপনি কিছু বলবেন বিজ্ঞান সভায়। বিজ্ঞান সভায় হঠাৎ বলা, এটা তো ঠিকই আছে। আমি বললাম ঠিক আছে, আমার পার্সোনাল প্র্যাকটিস লাইফে কিছু অভিজ্ঞতাকে তোমাদের কাছে শেয়ার করতে পারি। কারণ বিভিন্ন বাংলার যে সমস্ত প্রথিতযশা হোমিওপ্যাথির সান্নিধ্যে বা কাছে গেছি, তাদের থেকে কিছু কিছু শিখেছি। সেজন্যে, কারণ আমি ফার্স্ট জেনারেশন এর ডাক্তার আমার ফ্যামিলি, তো আমরা ওই তাদের গুরু পরম্পরা এই স্মৃতিকে মাথায় রেখে সেই গুরুদেবদের কাছে গেছি এবং সেখান থেকে কিছু না কিছু পেয়েছি, পাইনি এটা না। সেই জন্যে দেখলে গুরুদের চেম্বারেও গেছি, আবার কোথাও কোথাও বহু সেমিনারে অ্যাটেন্ড করেছি। আমার একটাই লক্ষ্য, সেমিনারে কী নেবে সেটা লক্ষ্য না। লক্ষ্য হচ্ছে বিজ্ঞান সভা থেকে সেই বক্তারা কী দিচ্ছে, তাদের থেকে আমি কী পেতে পারি, এই লক্ষ্য। যার জন্য বিজ্ঞান সভাটাই আমার লক্ষ্য। হয়তো বলবেন যে এখানে এই সমস্ত গল্প শোনা আমাদের অনেক হয়ে গেছে, কানভাই হয়ে গেছে,
এটা নিয়ে আমাদের আর কি লাভ আছে। তা সেই সব গুরুদের মধ্যে আমি যাদের সান্নিধ্য পেয়েছিলাম তাদের মধ্যে দেখতে গেলে ডাক্তার বি.এন. চক্রবর্তী, ডাক্তার এস.পি. দে, ডাক্তার এস.আর. সাহা এবং প্রিন্সিপালের কাছেও গেছি, হয়তো প্রেসক্রিপশন লিটারকে দেখেছি।